আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক, আমার বাসা কালিয়াতি থানা, নারায়ণ ইউনিয়ন, পানিনাগর। আমি কোরডা থেকে গণিত অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। আমি বর্তমানে থাকি বটতলাতে, আর বটতলা থেকে আমি আন্দোলন সংগ্রামে সংযুক্ত হই। আর আমি কোরডা থেকে গণিত অনার্স মাস্টার্স শেষ করেছি। তো এই যে 2024 সালে গণঅভ্যুত্থান সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই 36 জুলাই স্মৃতিকথার মাধ্যমে। তো 2018 সালে, শুরুতে আমি বলবো 2018 সালে কোঠা আন্দোলনে আমি যুক্ত হই। সেই আন্দোলনে যুক্ত হওয়ার কারণ হলো আমাদের এই বাংলাদেশে 56% কোঠা, যা খুবই ক্ষুদ্র জনগোষ্ঠীদের জন্য বরাদ্দ। আর আমরা মেজরিটি যারা সাধারণ ছাত্র, তারা এই 44% তাদের জন্য বরাদ্দ ছিল। এই যে বৈষম্য, এই বৈষম্যের কারণে আমি 2018 সালে কোঠা সংস্কার আন্দোলনে যুক্ত হই। তো এই যে কোঠা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছিলাম, প্রথমে আমাদেরকে কোরডা সাদত কলেজ থেকে সাইফুল্লাহ হায়দার ভাইয়ের নেতৃত্বে আমরা প্রথমে ডিসি অফিসে স্মারকলিপি দেই। তারপরে তারই নেতৃত্বে আমরা রাস্তায় আন্দোলন করি। আর আন্দোলন করার মূল হলো, যখন আমরা শুরুতে ঢাকা ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে, সদে একটা ভাষণে বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, তো মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের ছাত্র জনতা খুবই ফেটে উঠে রাস্তায় নেমে পড়ে। আর এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের নিরহ ছাত্রছাত্রীদের উপর ব্যাপক নির্যাতন শুরু করে। এটা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়লে তখন সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বাধ্য হয় এই কোঠা সংস্কার বাতিল করতে। তো এক পর্যায়ে বাতিল করে, আর আমরা তখন ঘরে ফিরে যাই, পড়ালেখায় মনোযোগী হই। এরপর 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা এর বিপক্ষে রিট করে 2021 সালে। এই রিটটি 2024 সালের 5 জুন হাইকোর্ট আবার কোঠার পক্ষে রায় দেয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংগ্রাম শুরু করে, রাস্তায় নেমে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে সারা বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নামে। যখন আন্দোলন আস্তে আস্তে বেগবান হয়, তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্নভাবে আমাদের প্রতিহত করার চেষ্টা করছে। তো তারপরে এক সময় এই সাবেক প্রধানমন্ত্রী চীন থেকে বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দেয় যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী নয়, তো রাজাকারের নাতিপুতিরা সন্তানরাই মেধাবী। এরই পরিপ্রেক্ষিতে তখন সারা বাংলাদেশের ছাত্ররা আবার সংগ্রামে রাস্তায় নেমে পড়ে। তখন আমারও বিবেকে তাড়না দেয় যে এই কথা আমাকেও বলা হয়েছে। আমি নিজেকে মনে করি যে এই প্রধানমন্ত্রীর কথায় আমার নিজেকেও মনে হয় রাজাকারের মনে হয়। এরই পরিপ্রেক্ষিতে আমিও রাস্তায় সংগ্রাম করি, রাস্তায় নেমে পড়ি। তখন আমাদের টাঙ্গাইলে মাসুদুর রহমান, রাসেল, তারপরে সাইফুল্লাহ হায়দার ভাই, শেরশাহ, বিথি, আরও অনেকেই এরা নেতৃত্ব দেয়। তো প্রথম সারির এরা ছিলেন, তাদের নেতৃত্বেই আর কি আমরা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম। তো যখন আন্দোলন সারা বাংলাদেশেই ব্যাপকভাবে জোরালো হয়, তখন পরিকল্পিতভাবে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য রংপুরে আবু সাইদকে পুলিশ পরিকল্পিতভাবে 16 জুলাই গুলি করে হত্যা করে। আর এই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর আমিও যখন এই আবু সাইদের মৃত্যুর ভিডিওটা, গুলি খাওয়ার ভিডিওটা দেখি, সারা রাত চোখ দিয়ে পানি পড়েছে, জ্বর করে পড়ছে, সারা রাত ঘুমাতে পারি নাই। আর ভাবছি কখন সকাল হবে, সকাল হলে আন্দোলনে নেমে পড়ব। আর তাই সকাল হয়েছে, আর আমি আন্দোলনে যুক্ত হয়েছি। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলন 17 তারিখ টাঙ্গাইলে ব্যাপক আন্দোলন হয়। 18 তারিখ সকল টাঙ্গাইল শহরের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে পড়ে। তখন এই ছাত্রলীগ আর পুলিশ
পরিকল্পিতভাবে এই পুরান বাস স্ট্যান্ডে আমাদের ছাত্রদের উপর গুলি করে, লাঠি চার্জ করে, বিভিন্ন প্রকার দেশি বিদেশি অস্ত্র দ্বারা আমাদেরকে আহত করে। অনেকেই গুলিবিদ্ধ হয় আমার চোখের সামনে। এক পর্যায়ে আমার বন্ধু, যার সাথে সবসময় থাকি, সবসময় চলাফেরা করি, সে আমার বন্ধু আমার চোখের সামনেই গুলিবিদ্ধ হয়। তখন তাকে নিরাপত্তার স্বার্থে ওই পাশের এক বাসায় আমরা সাধারণ চিকিৎসা দেই। তারপরে আমরা নিরাপত্তার সাথে সরকারি হসপিটালে না ভর্তি করে আমরা প্রাইভেট ক্লিনিকে তার চিকিৎসা করি। চিকিৎসা করার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেই সুস্থ হওয়ার জন্য। বন্ধুর নাম কি? আমার বন্ধু কোন হসপিটালে? আমার বন্ধু মামুন, তিনি মেডিনোভা ক্লিনিকে চিকিৎসা করে, ডাক্তার আলহাস তাকে চিকিৎসা দেয়। তো তারপর আমার বন্ধুকে বাড়ি পাঠিয়ে দিলে ওর বাসা ঘাটাইল উপজেলায় যোগীহাটি গ্রামে। তো আমরা তখন আন্দোলন সংগ্রামে যুক্ত হই, আর ও বাসা থেকে আফসুস করে। তারপর সুস্থ না হয়েই দেখি হঠাৎ করে ও চলে আসছে আমাদের মাঝে। পরে বললাম, কেন তুই আসছিস কেন? কয় না, আমার বাড়িতে থাকা মানে আমার ভালো লাগে না, আমার ঘুম আসে না। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রাস্তা থেকে যাব না। তো ওর এই সাহস দেখে আমার সকল বন্ধু বান্ধব যারা আছে সকলেই রাস্তায় নেমে আসে এবং আন্দোলন আস্তে আস্তে টাঙ্গাইল শহরেও বেগবান হয়। সারা বাংলাদেশের মতো টাঙ্গাইল শহরেও ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়। তো এই আন্দোলনে আন্দোলন শুরু হয়। তারপরে আমি বা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা প্রত্যেকেই বিভিন্ন মানুষকে বা এলাকার মানুষকে ফোন করে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করি বা আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তা আমার স্টুডেন্ট যারা আছে, আমার স্টুডেন্টের বাপ মা, স্টুডেন্ট সহ সকলেই, যেমন জিয়ামিন এর বাবা আলমগীর ভাই, তারপরে সাবালে আলিফ, শিশির, রিফাত, আমার মামাতো ভাই, এদের সহ আমি যুক্ত করি। আরও আমার বন্ধুরা সকলেই যুক্ত হয়। তো এক পর্যায়ে যখন পরিস্থিতি খুবই খারাপের দিকে হয়, তখন এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের মেসে বিভিন্ন বাসায় ঢুকে, যে জায়গায় ছাত্ররা থাকে এদের থেকে এক তারিখে বিশেষ করে মেসগুলোতে পরবর্তী মাস চালানোর জন্য টাকা উঠানো হয়, মেস পরিচালনার জন্য। তো তারা এসে জিজ্ঞেস করে যে মেসের ম্যানেজারের কাছ থেকে তারা যে আমরা টাকা জমা দেই সেই টাকাও নিয়ে যায়, যাতে জানে আমরা বাসায় চলে যাই, না খেয়ে থাকার চেয়ে আমরা বাসায় চলে যাই। এই কারণেই পরিকল্পিতভাবে নিয়ে যায়। কিন্তু আমার বন্ধু বান্ধব যারা মেসে আসছিল তারা আরও উৎসাহিত হয় যে না, আমরা বাড়ি যাব না, না খেয়ে থাকলেও আমরা আন্দোলন করব, রাস্তায় থাকবো। তারপর আরেকটু কথা আমার মিস্টেক হয়ে গেছে যে আমার বন্ধুকে যখন বাড়ি পাঠিয়ে দেই, তখন আমি এই বটতলা থেকে নিরাপত্তার স্বার্থে আমি বাসা ছেড়ে দিয়ে 1 মাসের জন্য আমি আদালত পাড়া মেসে উঠি, যাতে জানি আমার গোপনীয়তার জন্য। তারপরে যখন আমরা আন্দোলন করি 2 তারিখে শুক্রবার দুপুরে যখন আমরা আন্দোলন করি পুরান বাস স্ট্যান্ড এলাকায়, 2 জুলাই না 2 আগস্ট? 2 আগস্ট পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। তো আমি যখন এই আন্দোলনে যুক্ত হই, আমার বন্ধুদের জন্য অপেক্ষা করি, তখন এক পর্যায়ে পুলিশ আমাকে ধরে বলে যে কি জন্য আসছেন? আমি বলছি আমি আসছি আন্দোলন করার জন্য, আসছি আমি আন্দোলন করব। পরে বলে যে এখন যদি আপনাকে আন্দোলন করতে আসছেন, আপনাকে যদি এখন গুলি করে মারি, আপনার বাবা মা তখন সংবাদ সম্মেলন করে বলবে যে আমার ছেলে নিরীহ ছিল, খুবই সহজ সরল ছিল, তাকে মারা হয়েছে। আমি তখন তার সাথে তর্ক বিতর্ক করি যে আমি তো আসলে সহজ সরল, আমি কি করছি আপনাদের সাথে, আমি তো কোনো রাষ্ট্রদ্রোহের কোনো কাজ করি নাই, এমন কোনো খারাপ অন্যায় কাজ করি নাই, আপনার সাথে বেয়াদবি করি নাই, আপনি কেন গুলি করে মারবেন? তো এক পর্যায়ে তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়। তো আমাদের সেই সময় আমাদের মিছিল আসে, তো আমি মিছিলে যুক্ত হয়ে যাই। এই ঘটনাটা কোন জায়গায় ঘটে? পুরান বাস স্ট্যান্ড এলাকায় ঘটে। এটা হলো আমার কাছে ভিডিও আছে এবং ছবিও আছে, কিন্তু ভিডিওতে তার কথাটাও তিনি যখন আমার হাতে ধরে ফেলে তখন আমি আমার মোবাইলটা পকেটে রেখে দিই, যে বোঝাতে চাইছিলাম যে না, আমি কোনো ভিডিও করতেছি না। তো
তো তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আন্দোলন ভিডিওটা করতেছিলেন, এটা আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা রেখে দিতে যাচ্ছেন? আমরা নিরাপত্তার স্বার্থে আমি গোপনীয়ভাবে আর ভিডিওটা করতেছিলাম যে আমাদের এই আন্দোলনের ছাত্ররা দুই ভাগে বিভক্ত ছিল। তখন আপনাদের উপর হামলা হচ্ছে পুলিশ? দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম যে আন্দোলনটা, এই প্রথম আন্দোলনটা একটু এগিয়ে পুরান বাস স্ট্যান্ড থেকে শিবনাথ এলাকা, এই শিবনাথ এরিয়ার সামনে দাঁড়াইছে, আর পিছনে আরেকটা আমাদের ছাত্রদের দল আসতেছে, এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর ওই মিছিলেই আমার অধিকাংশ বন্ধু বান্ধবরা ছিল, এই জন্য আমি ওইখানে অপেক্ষা করতেছিলাম যে তাদের সাথে আমি অ্যাড হব। তো এই পর্যায়ে পুরান বাস স্ট্যান্ডে অসংখ্য পুলিশ ছিল, তার মাঝখান থেকে কতিপয় 700-800 জন পুলিশ কোথা থেকে এসে যেন বলতেছে, ওই যাদের ডিউটি ছিল তাদেরকে বলতেছে আপনারা এখানে বসে আসেন কেন, এই ছাত্রদের উপর গুলি চালান না কেন, হামলা করেন না কেন। এর পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতেছিলাম। তো এই পর্যায়ে এক পুলিশ আমাকে দেখে তখন আমাকে হাতে মধ্যে ধরে বলতেছে যে আপনি কি, আমি বলছি যে আমি মানুষ, না আপনি কোন পেজ, আমি বলছি আমি কোনো পেজের না, আপনি ভিডিও করছেন কেন, আমি বলতেছি আমি ভিডিও করতেছি আমাদের আন্দোলন, আমি আন্দোলনের ভিডিও করতেছি। তখন আমাকে এই কথা বলে যে আপনাকে যদি এখন গুলি করে মেরে ফেলি তাহলে আপনার বাবা মা এসে বলবে যে আমার ছেলে নিরপরাধ ছিল। আমি বলছি হ্যাঁ আমি নিরপরাধী, আমি কোনো অন্যায় কাজ করি নাই। তারপরে আমি আন্দোলনে যুক্ত হই, তা আন্দোলন করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে টাঙ্গাইলে ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণ, শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী সকলেই আমাদের সাথে একত্রিত হয়। আস্তে আস্তে টাঙ্গাইলে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই আন্দোলন শুরু হলে এরই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা লাভ করি। সেই বিজয় লাভ করার পরেও এখনো মনে হচ্ছে যে আসলে আমরা বিজয় লাভ করি নাই, কারণ এখন বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছেই। এই যে বর্তমান যে ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যায়, এই পালিয়ে গিয়েও সেখান থেকে ওই প্রতিবেশী এই দেশের সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যেন বাংলাদেশের মানুষ যেন না খেয়ে থাকে, যেমন 1974 সালে যেরকম দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ না খেয়ে মারা যায়, সেই রকম পরিকল্পনায় তিনি করেছিলেন যে পরিকল্পিতভাবে ইন্ডিয়া থেকে না জানিয়ে অসংখ্য ফারাক্কার বাঁধের সুইচ গেট খুলে দিয়েছিল, যাতে জানি এই দেশের ফসল নষ্ট হয়ে যায়, পরবর্তীতে যেন ফসল না পায়, এরা জানি না খেয়ে থাকে। এটা একবারই করে নাই, ধাপে 2 বার করেছে, তারপরেও তারা সফল হতে পারে নাই। এখন আবার তাদের ইসকনকে লেলিয়ে দিয়েছে, আবার ইসকনকে লেলিয়ে দিয়ে ইন্ডিয়া বিভিন্নভাবে আমাদের দেশে ষড়যন্ত্র করতেছে। ইনশাল্লাহ আমরা এই ষড়যন্ত্রকে রুখে দিব। আর এই জন্য আমাদের দরকার ঐক্য। আমরা যারা আন্দোলনে যুক্ত ছিলাম এবং আন্দোলনের সাক্ষী, এই বিজয়ে আন্দোলনে যুক্ত ছিলাম এবং এই বিজয় দেখেছি এবং বিজয়ে সাক্ষী হয়েছি, তাদের প্রত্যেকের উচিত আমাদের ঐক্য থাকা। আমরা যদি ঐক্য থাকি তাহলে দেশি কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আমরা যে কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ। আর এখানে আরেকটা কথা আমি 36 জুলাই স্মৃতিকথাকে বলতে চাই যে এই যে আমরা যে এখন এই আন্দোলন করেছি, কিন্তু অনেকেই আছে যে আন্দোলন না করে বা 4 তারিখে যুক্ত হয়েই তারা আমরা যারা প্রকৃতপক্ষে যেমন রাসেল ভাই, সাইফুল্লাহ হায়দার, শেরশাহ, বিথিয়াফু, মনসুর, সিনহা, এদের চেয়েও মানে বড় সমন্বয় দাবি করে তারা নিজেদেরকে মানুষের কাছে প্রতিষ্ঠা করতে চায় বা মানুষের কাছে গুজব ছড়িয়ে বেড়ায় যে আমার নেতৃত্বে, অমকের নেতৃত্বে আমরা এই আন্দোলনটাকে একত্রবদ্ধ করেছি। কিন্তু আসলে মূলত তারা একত্রবদ্ধ করে নাই, তারা 4 তারিখে যুক্ত হয়েছে বা 3 তারিখে যুক্ত হয়েছে। এই যে আবার অনেক সময় বিভিন্ন মিটিংয়ে, যেমন আমার এক বন্ধুই গাড়ালে এক মিটিংয়ে গেছে, আমার বন্ধু কিন্তু গুলিবিদ্ধ, তিনি গাড়ালে এক প্রোগ্রামে গেছে, তো গাড়ালের মানুষ তাকে আবার বলতেছে যে আপনি আবার কি, আপনি আন্দোলন করছেন, আপনি তো আন্দোলন দেখি নাই,
যেমন সে তো আসলে আন্দোলন করছে টাঙ্গাইলে, আর সে শুরুর থেকে আন্দোলন ছিল, সে হলো আমার প্রকৃত সে হলো যোদ্ধা, আমার বন্ধু। আর তাকে এইরকম কথা বলতেছে। আর যদি এই যে এই জন্য 36 জুলাই স্মৃতিকথাকে আমি ধন্যবাদ দিই যে এরকম যারা যারা আহত হয়েছে এদেরকে এদের ইগুলো এদের বক্তব্যগুলো নিয়ে সংরক্ষণ করে রাখা, যাতে পরবর্তীতে এরা আমরা যারা আন্দোলন করছি তাদের জানি কেউ বলতে না পারে যে তোমাদের তো আন্দোলনে দেখি নাই, তোমরা আন্দোলনে ছিল না। আমাদের যেমন সাইফুল্লাহ হায়দার ভাই, মাসুদুর রহমান রাসেল ভাইকেও অনেকে 4 তারিখে যুক্ত হয়ে মানে হাস্যকর মনে হলো, তারা বলতেছে যে তাদেরই চিনি না, অথচ তারাই 3 তারিখ 4 তারিখে যুক্ত হয়েছে। এজন্য আমরা চাই যে এরকম যারা যারা আহত হয়েছে, টাঙ্গাইল কেন সারা বাংলাদেশেই যারা আন্দোলনে যুক্ত ছিল, যারা আহত হয়েছে, যারা সংগ্রাম প্রত্যক্ষ করেছে, তাদেরকে তাদের এই বক্তব্যগুলা সংরক্ষণ করে রাখা, পরবর্তী জানি কেউ আর এইরকম ভাবে দাবি না করতে পারে বা মিথ্যা রটাতে না পারে যে তারাই আন্দোলনের মূল কর্মী। আসলে তারা আসলে মূল কর্মী না। প্রশ্ন রাখতে চাই, আমরা অনেক জায়গায় শুনেছি 5 তারিখে বিজয় অর্জনের পরবর্তী সময়ে অনেকে নতুন করে আন্দোলন না করেও আন্দোলনে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদেরকে এখন তারা আসলে তো আমাদেরই আসলে দোষ, তারা আমাদের এই যে এই সুযোগটা নিতেছে যে আমরা আসলে আন্দোলন শেষ করে মনে করছি যে আসলে দেশ বিজয় হয়ে গেছে বা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আসলে তো শেষও নাই, আমরা তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু আমার তাদের তারা জানি এরকম দাবি করতে না পারে, সেই জন্য আমাদেরকে আবার যারা আন্দোলন করছে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। তাদের সকলের এরকম একটা প্রসপেক্টাস আকারে রাখা দরকার। তাদের লিখিত একটা দরকার, লিখিতভাবে তাদের লিপিবদ্ধ করতে হবে যে আসলে কারা কারা আন্দোলন আছে, তাহলে পরবর্তীতে আর তারা এই সাহস পাবে না। আর এরপরে যদি আমরা যারা আন্দোলন করেছিলাম প্রকৃতপক্ষে তারা যদি আমরা যুক্ত হতে পারি, লিপিত হতে পারি, তাহলে আর কেউ এরকম সাহস পাবে না যে আমি ভুয়া সমন্বয়ক দাবি করতে পারবে না বা প্রতিনিধি দাবি করতে পারবে না। দাবি করলেও আমরা তাদেরকে রুখে দিতে পারবো ইনশাল্লাহ। আর টাঙ্গাইলে যদি কেউ সমন্বয়ক দাবি করে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়, সে যদি আসল যোদ্ধাও হয়ে থাকে বা ভুল যোদ্ধাও হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমরা তো যদি এই ছাত্র সে সমন্বয়ক হোক আর মানে মূল উপদেষ্টাই হোক বা সংগ্রহকারী হোক, সমন্বয়ক হোক, সে তো অপরাধী। আমরা তো এই বৈষম্যের জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই যদি বৈষম্যই থাকে তাহলে এই আন্দোলনের সার্থকতা কি? তাহলে তো এই আন্দোলনের কোনো সার্থকতা নাই। তাই আমি চাই সে যত বড় সংগ্রামের নেতাই হোক, ছাত্র আহ্বায়ক হোক আর যাই হোক না কেন, সে বড় রাজনীতিবিদই হোক, তাকে আমরা চাই যে তার শাস্তি হোক, তাকে আইনের দৃষ্টিতে শাস্তি প্রয়োগ করতে হবে। টাঙ্গাইলে আপনারা যারা আন্দোলন করেছেন, আমরা জানতে পেরেছি অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলায় আপনাদের আন্দোলন কর্মী অনেকে মামলার আসামি হয়ে যাচ্ছে, এরকম আপনাদের জানা আছে কিনা বা তাদের সহযোগিতার ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? এরকম আমার জানা মতে, যেমন আমি এর আগে এক ঘাড়াইলে গেছিলাম, তো ঘাড়াইলে দিলারা নামে এক প্রাইমারি শিক্ষিকা আছে, তা ওই মিটিংয়ে শুনতে পেলাম যে তিনি আন্দোলন করার কারণে তার নামে 2টা মামলা আছে। এরকম আরও আমার হয়তো জানা নেই, আর অনেকে থাকতে পারে। যদি এরকম থাকে তো আমাদের সর্বত্র চেষ্টা করব ইনশাল্লাহ যে তার এই যে মিথ্যা মামলা প্রত্যাহার জন্য, এবং সরকারের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, সরকার যেন আমাদের সাহায্য করে। আপনাদের গুলিবিদ্ধ বা আহত যোদ্ধাদের ক্ষেত্রে সরকারের প্রতি আপনার কি চাওয়া থাকবে? গুলিবিদ্ধ এবং আহত যোদ্ধাদের প্রতি সরকারের চাওয়া যে যদি তারা পারিবারিকভাবে যদি সচ্ছল না থাকে, তার যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া, আর যারা মৃত্যুবরণ করেছে তাদেরও পরিবারকে চালানোর জন্য সরকারি একটা ফান্ড থেকে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, যেন পরবর্তী দিনগুলোতে তারা ভালোভাবে চলতে পারে, এবং যে মারা গেছে পরিবারে তারা যেন না বুঝতে পারে যে আমাদের একটা সদস্য মারা গেছে। এটাই আমার আশা। ধন্যবাদ আপনাকে। আর আপনার জেলায় আনুমানিক কতজন মানুষ আন্দোলন করতে পারে আমার নিজের দৃষ্টিতে আপনি যা দেখেন? আমার জেলায় নিজের দৃষ্টিতে যেমন 4 তারিখের আন্দোলনে আমি বলতে পারি 50,000 50,000-এর উপরে হয়েছে, কিন্তু তার আগে 3 তারিখে
30,000 কি 20,000 থেকে 30,000, তার আগে 10,000, এইভাবে আসলে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের টাঙ্গাইলে মানে এরকম সংখ্যা বৃদ্ধি পাইছে। এখন নতুন বাংলাদেশ নিয়ে আপনার সর্বশেষ বার্তা কি হবে? আর আমরা 36 জুলাই স্মৃতি কথা যে অনুষ্ঠান শুরু করেছি, আমাদের টাঙ্গাইলের আহত যোদ্ধা এবং নিহত পরিবার এবং আন্দোলনে যারা সচক্ষে দেখেছে তাদের কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এ নিয়ে আপনার কি বার্তা হবে আমাদের প্রতি? যেমন নতুন বাংলাদেশ শুধু যে আমরা এই যে বৈষম্য যে বিরোধী আন্দোলন, যদি বৈষম্য যে খালি ছাত্রদের মধ্যে এটাই যদি আপনারা মনে করেন, তা না। এই বৈষম্য আসলে সারা বাংলাদেশের যত প্রকার বৈষম্য আছে, শিক্ষা খাত হোক, চিকিৎসা খাত হোক, আমাদের যে মৌলিক চাহিদা আছে এইগুলোর মধ্যে, বা যত প্রকার আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সকল বৈষম্য ক্ষেত্রেই আমাদেরকে এই দূর করতে হবে, সকল বৈষম্য দূর করতে হবে। যেমন এই যে আমি ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমি নিজেও কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন হলো আমি পাসপোর্ট করেছিলাম, আমি ড্রাইভিং লাইসেন্স করেছিলাম, তখন এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমার কাছে পুলিশ ওপেন টাকা চাইছে, যে টাকা দিতে হয়, টাকা লাগে। তখন কিছু বলতে পারি না যদি আমার কাজটা না হয়। কিন্তু এখন বর্তমানে এই সরকারের আমলে পাসপোর্ট অফিসে ড্রাইভিং লাইসেন্সে কোনো টাকা লাগে না, কোনো চাঁদা লাগে না। মানুষ যে সরকারি ফি দিয়েই তারা তাদের কাজ সফল করতে পারতেছে। আরও অসংখ্য কাজ সরকার হাতে দিয়েছে, কিন্তু ধীরে ধীরে এর সুফল আমরা পাবো। কিন্তু সরকারকে সর্বপ্রথমে আমি বলতে চাই যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই কাজটা আগে করা দরকার। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আর আমাদের যে সংবিধান, এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। প্রয়োজনে চুপ্পু সাহেবকেও পদত্যাগ করাতে হবে। যদি সংবিধান পরিবর্তন করতে আমাদের যে সমস্ত বাধা হবে, সেই সমস্ত বাধা অতিক্রম করতে হবে। এই জন্য যদি আমাদের ছাত্রদের আবার সংগ্রাম করতে হয়, আবার মাঠে নামতে হয়, ইনশাল্লাহ আবার আমরা সংগ্রাম করতে বা মাঠে নামতে প্রস্তুত আছি। যে কোনো শত্রু মোকাবেলা করতেও আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আর এই যে আমি আসলে প্রথমে শুরুতে কিছু মিস্টেক হয়ে গেছে, আসলে সকল সমন্বয়কের কথা তো বলা যায় না। সমন্বয়ক মিলে টাঙ্গাইলে 65 জন ছিল, সবার নামই আসলে তখন আসে না। তার মধ্যে মানে সাইফুল্লাহ হায়দার ভাই, মাসুদুর রহমান রাসেল ভাই, শের শাহ, বিথিয়াপু, সিনহা, মুনসুর হেলাল, ইমরান ভাই, তুষার, তৌকির আহমেদ, তারপরে প্রেমা সরকার, আরও নবাব, আরও অসংখ্য, কিন্তু আসলে এইভাবে সিরিয়ালিভাবে আসলে মনে আসে না। তো এরাই আসলে প্রথম শ্রেণীরই ছিল। এদের আন্তরিকতা, এদের ডাকে মানুষ সাড়া দেয়। এবং কি পরবর্তীতে সরকারের যদি সরকারের কোনো কাজে যদি বাধা হয়, যদি ছাত্রদের আবার সংগ্রাম করতে হয়, তাহলে তাদের নেতৃত্বে আবার আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ।